নমস্কার, দ্য এক্সপ্লেনারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা তরু দত্তের লেখা একটা অসাধারণ কবিতা আর ক্যাসিউরিনা ট্রি গভীরে ডুব দেব। জানেন, এটা কিন্তু শুধু একটা গাছকে নিয়ে লেখা কবিতা নয়, এটা আসলে স্মৃতি, ভালোবাসা আর হারানোর এক অমর গল্প। শুরুতেই একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। আচ্ছা, ১৯ শতকের মাত্র ২১ বছরের এক বাঙালি মেয়ে কিভাবে ভারতীয় সাহিত্যকে চিরদিনের জন্য বদলে দিয়েছিলেন? এই অবিশ্বাস্য প্রশ্নের উত্তরটাই কিন্তু লুকিয়ে আছে তরু দত্তের জীবন আর তার কবিতার পড়তে পড়তে। তো প্রথমেই আসুন এই অসাধারণ কবিতার পেছনের মানুষটিকে একটু চিনে নিই। তার জীবনটা হয়তো খুব ছোট ছিল, কিন্তু তার প্রতিভা ছিল সূর্যের মতো উজ্জ্বল। ভাবুন একবার, মাত্র ২১ বছরের জীবন, কলকাতায় জন্ম, তারপর ১৩ বছর বয়সে সোজা ইউরোপ, আর মাত্র ২০ বছর বয়সে তার প্রথম বই প্রকাশ। কি অসাধারণ, তাই না? এইটুকু সময়ে তিনি যা করে গেছেন তা সত্যি অবিশ্বাস্য। তার মৃত্যুটা ছিল সাহিত্যের জন্য এক অপূরণীয় ক্ষতি। দেখুন, তরু দত্ত শুধু একজন কবি ছিলেন না, তিনি ছিলেন ইন্ডো অ্যাংলিয়ান সাহিত্যের একজন পথপ্রদর্শক। মাত্র ১৮ বছর বয়সের মধ্যে বাংলা, ইংরেজি, ফরাসি, এমনকি সংস্কৃত ভাষাও আয়ত্ত করে ফেলেছিলেন। তার পরিবার খ্রিস্টধর্ম গ্রহণ করেছিল, আর সে কারণেই তিনি এমন এক ওয়েস্টার্নাইজড শিক্ষা পেয়েছিলেন যা সেই সময় মেয়েদের জন্য ছিল প্রায় অকল্পনীয়। কিন্তু তার জীবনটা গভীর দুঃখেও ভরা ছিল। তার প্রিয় ভাই বোন অ্যাবজু আর আরু দুজনেই ঠিক একই রোগে মারা যান, যে রোগে পরে তরুরও মৃত্যু হয়। আর এই গভীর ব্যক্তিগত শোকই তার সবচেয়ে শক্তিশালী লেখার অনুপ্রেরণা হয়ে ওঠে। বেশ, এবার চলুন সরাসরি কবিতাটার ভেতরে ঢোকা যাক। দেখি তরু কিভাবে সেই বিশাল ক্যাসুরিনা গাছটার কথা আমাদের বলেছেন। কবিতাটা শুরুই হচ্ছে কি নাটকীয় একটা ছবি দিয়ে। একটা বিশাল অজগরের মতো একটা লতা গাছটাকে গোল করে পেঁচিয়ে ধরেছে, আর গাছটার কাণ্ড গভীর ক্ষতচিহ্নে ভরা। এই লাইনটা পড়লেই চোখের সামনে একটা শক্তিশালী প্রাচীন গাছের ছবি ভেসে ওঠে, তাই না? আর এখানেই কবি একটা দারুণ লিটারারি ডিভাইস ব্যবহার করেছেন, যার নাম সিমিলি। এই যে তিনি বলছেন লাইক আ হিউজ পাইথন, এই শব্দগুলো দিয়ে তিনি লতাটিকে সরাসরি একটা বিরাট অজগরের সাথে তুলনা করছেন। এই তুলনাটা গাছটার একটা অন্যরকম শক্তিশালী রূপ আমাদের সামনে এনে দেয়। যদিও লতাটা গাছটাকে প্রায় দমবন্ধ করে দিচ্ছে, তবুও গাছটা কিন্তু সাহসের সঙ্গে গ্যালেন্টলি দাঁড়িয়ে আছে। কবির চোখে মনে হচ্ছে গাছটা যেন একটা স্কার্ফ পরে আছে, আর তার ডালে ডালে ফুটে আছে লাল রঙের ফুলের থোকা, যাকে তিনি বলছেন ক্রিমসন ক্লাস্টার্স। মানে শুরু থেকেই গাছটা হয়ে উঠছে সহনশীলতা আর শক্তির এক দারুণ প্রতীক। কিন্তু গাছটার এই বাহ্যিক সৌন্দর্যই কবির ভালোবাসার একমাত্র কারণ নয়। চলুন এবার কবিতার আসল আবেগের জায়গাটাতে যাওয়া যাক। এই লাইন দুটোতে কবি কবিতার মোড়টাই ঘুরিয়ে দিচ্ছেন। তিনি পরিষ্কার বলছেন গাছটার বিশালতার জন্যে নয়, অন্য কোনো কারণেই গাছ তার আত্মার এত কাছের। এখানে তিনি একটা সাসপেন্স তৈরি করছেন আর আমাদের ভাবতে বাধ্য করছেন, তাহলে আসল কারণটা কি? আর আসল কারণটা হল স্মৃতি। এই গাছের নিচেই তিনি তার ভাই আবজু আর বোন আরুর সাথে খেলে বড় হয়েছেন। তাই এই গাছটা তার কাছে শুধু একটা গাছ নয়, এটা তার আনন্দের শৈশবের, তার সুইট কম্প্যানিয়ন্সদের স্মৃতির এক পবিত্র মন্দির। এ স্মৃতি এতটাই জীবন্ত আর একই সাথে বেদনাদায়ক যে তা মনে পড়লেই কবির চোখ জলে ভরে ওঠে। অতীতের সেই মিষ্টি আনন্দ আর বর্তমানের এই তীব্র দুঃখ সব যেন মিলেমিশে একাকার হয়ে যায় এই একটা লাইনে। গাছটার সাথে কবির এই বাঁধন এতটাই গভীর ছিল যে তিনি যখন হাজার হাজার মাইল দূরে, তখনও এর উপস্থিতি অনুভব করতে পারতেন। ভাবুন, তিনি যখন ফ্রান্স বা ইতালির মতো দূর দেশে, তখনও তিনি যেন গাছটার ল্যামেন্ট বা বিলাপ শুনতে পেতেন। এই গাছের শব্দটা তাকে বারবার তার বাড়ির কথা, তার হারিয়ে যাওয়া প্রিয়জনদের কথা মনে করিয়ে দিত। ধীরে ধীরে গাছটা কবির ইনার ভিশনে এক মহিমান্বিত রূপ বা ফর্ম সাবলাইম হয়ে ওঠে। এটা তখন আর শুধু স্মৃতি নয়, এটা হয়ে দাঁড়ায় তার পরিচয়ের, তার শিকড়ের এক আধ্যাত্মিক নোঙর। তরু হয়তো জানতেন তার হাতে বেশি সময় নেই, তাই তিনি চেয়েছিলেন গাছটিকে আর এর সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলোকে কোনোভাবে অমর করে যেতে। তিনি চাইছেন তার মৃত্যুর পরেও যেন তার এই প্রিয় গাছটাকে সবাই অমর বলে মনে রাখে। ঠিক যেমন ইংরেজ কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতায় বড়ডেলের ইউ গাছগুলো অমর হয়ে আছে। ওয়ার্ডসওয়ার্থের কবিতার এই যে পরোক্ষ উল্লেখ, একেই ইংরাজিতে বলা হয় অ্যালিউশন। এর মাধ্যমে তরু খুব বুদ্ধিমত্তার সাথে তার নিজের দেশের, তার বাড়ির গাছটিকে ইংরেজি রোম্যান্টিক কবিতার মহান ঐতিহ্যের অংশ করে তুলছেন। কি দারুণ ব্যাপার, তাই না? এটাই তার শেষ এবং সবচেয়ে বড় আকাঙ্ক্ষা। তিনি আশা করছেন যে তার ভালোবাসা, অর্থাৎ এই কবিতাটাই গাছটিকে আর তার প্রেশাস স্মৃতিগুলোকে বিস্মৃতির অভিশাপ থেকে বাঁচিয়ে রাখবে।
তাহলে চলুন এবার শেষ পর্যায়ে দেখি কেন এই কবিতা আর এর তরুণ কবি আজও আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ, এত প্রাসঙ্গিক। শুধু এই একটা কবিতার মাধ্যমে তরু দত্ত তার লেগেসি চিরস্থায়ী করে গেছেন। তিনি প্রমাণ করে দিয়েছেন যে একজন ভারতীয় নারী পাশ্চাত্যের ভাষা নিখুঁতভাবে আয়ত্ত করেও নিজের ঐতিহ্য আর সংস্কৃতিকে সগৌরবে তুলে ধরতে পারেন। তিনি ছিলেন আসলে দুই সংস্কৃতির মধ্যে এক জীবন্ত সেতু। তাহলে শেষ প্রশ্নটা এটাই, একটা গাছ আর একটা কবিতা কিভাবে মৃত্যুকেও জয় করতে পারে? তরু দত্তের জীবন আর তার এই কবিতা আমাদের এটাই দেখিয়ে দেয় যে শিল্প আর স্মৃতি সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ভালোবাসা দিয়ে গড়া শিল্প সত্যিই বিস্মৃতির অভিশাপকে হারিয়ে দিতে পারে।